Dear students, this is lecture 8 on right form of verbs. Previously, I delivered 7 lectures on this very topic. In those lectures, there were 40 rules. And after finishing the rules, I am today going to discuss an exercise on this very topic. This lecture mainly includes exercise on right form of verbs. এখানে এক্সারসাইজ নিয়ে আমরা মেনলি আলোচনা করব। গত 7টা লেকচারে যে আলোচনাগুলো হয়েছে তার উপর ভিত্তি করেই এই এক্সারসাইজটি তৈরি করা হয়েছে। রাইট ফর্ম অফ ভার্বস এর উপর যে প্রশ্নটা আসে সেটা ঠিক এরকম। প্রশ্নটা এরভাবে থাকতে পারে, হিয়ার ইউ সি এ কোশ্চেন, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Read the text. এই নিচের টেক্সটটি বা পাঠটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস, এবং যে শূন্যস্থানগুলো আছে সেগুলো ভার্বের সঠিক রূপ দ্বারা পূরণ করো। অ্যাজ পার শব্দের অর্থ হচ্ছে হিসেবে। কি হিসেবে? বা অনুপাতে সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট, সাবজেক্ট এবং প্রসঙ্গ অনুপাতে। অর্থাৎ এখানে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো সাবজেক্ট আছে এবং কোন প্রসঙ্গ অনুপাতে এই বাক্যগুলো তৈরি করা হয়েছে সেগুলো, এই দুটো সমন্বয় ঘটিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রাইট ফর্ম ভার্বস এর প্রশ্নের এই বিষয়টি সলভ করার জন্য মূলত কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট অফ অল, তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট এর পার্সন এবং নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে টেন্স। তৃতীয়ত হচ্ছে টেন্সের উপর ভিত্তি করে বাক্যটি অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে আছে সেটি। এই কয়েকটি বিষয় একটু সামনে রাখলেই তোমরা সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটি করতে পারবে। তারপরেও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এই যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি পুরোপুরি 2-3 বার খুব ভালো করে পড়তে হবে। এখানে যে প্যাসেজটা আছে এই রাইট ফর্ম ভার্বসের উপর, পুরো প্যাসেজটা 2-3 বার 4 বার যতটুকু পারো প্রথমেই পড়ে নিতে হবে। পড়ার পর তোমাদের মধ্যে একটা জেনারেল আইডিয়া গ্রো করবে। এই জেনারেল আইডিয়ার উপর ভিত্তি করে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এই প্যাসেজটি কি বলতে চাচ্ছে তার উপর ভিত্তি করেই মূলত এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এই প্যাসেজটা কি বলতে চাচ্ছে, এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে? তাহলে পুরো প্যাসেজটি পড়তে হবে। আমাদের প্রথমেই অ্যান্সারের দিকে লক্ষ্য করা যাবে না, প্রথমেই মূলত প্যাসেজটি পড়তে হবে। তো আমরা প্রথমে প্যাসেজটা একবার পড়ি অন্তত, এবং ভাষা অন্তত অর্থ একটা বোঝার চেষ্টা করি। There are many reasons for which many students in our country fail in English. অনেকগুলো কারণ আছে যার জন্য আমাদের দেশে ছাত্ররা ইংরেজিতে খারাপ করে বা অকৃতকার্য হয়। তাহলে আমাদের দেশে ছাত্ররা ইংরেজিতে খারাপ করার পিছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, প্রথমত, ইংলিশ টু বি এ ফরেন ল্যাঙ্গুয়েজ। প্রথমত ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট থিঙ্ক দ্যাট, এটা মনে করা হয় যে ইংলিশ ইজ লার্ন বাই এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, ইংরেজি একটা বিশেষ শ্রেণীর মানুষ শিখবে। লার্নিং ইংলিশ অলসো রিগার্ড অ্যাজ এ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম, ইংরেজি শেখার বিষয়টাও রিগার্ড মানে মনে করা হয়
অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে? এ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম, শুধু শুধু সময় নষ্ট। বিকজ, কারণ ইট ডাজ নট বিয়ার এনি ইম্পর্টেন্স টু মেনি স্টুডেন্টস, কারণ এটা এই শেখার বিষয়টা অনেক ছাত্রের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। কনসিকুয়েন্টলি, ফলে কি ঘটে? স্টুডেন্টস বিগিন ক্র্যাম ইংলিশ, ছাত্ররা ইংরেজি শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য তাড়াহুড়া করে শেখার চেষ্টা করে। ক্র্যাম শব্দের অর্থ হচ্ছে ভাষা কোনো কিছু মুখস্থ করা বা পড়া, কিংবা পরীক্ষার সময় বা পরীক্ষার জন্য তাড়াহুড়া করে কোনো কিছু প্রস্তুতি নেওয়া, এটাকে ক্র্যাম বলে। দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে গেটিং ইংলিশ বাই হার্ট, ইংরেজি মুখস্থ করা, ইজ দ্য অনলি ওয়ে, হচ্ছে একমাত্র পথ অফ লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা শেখার একমাত্র পথ হচ্ছে যে এটাকে মুখস্থ করতে হবে। বাট হ্যাভ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, কিন্তু তারা ইংরেজি শেখার বিষয়ে যদি, আর্নেস্ট মানে হচ্ছে আন্তরিক, বি মানে হওয়া, আন্তরিক হতেন, তাহলে এখানে হ্যাভ একটা শব্দ আছে, আমরা দেখব কি আসে এখানে। ভাষা অর্থটা হচ্ছে এরকম, যদি তারা ইংরেজি শেখার ব্যাপারে আন্তরিক হতেন, দে কুড লার্ন ইট ইজিলি, তাহলে তারা এটা খুব সহজেই শিখতে পারতেন। মোরওভার, এছাড়াও, দে আর নট মোটিভেট প্রপারলি, তাদেরকে যথাযথভাবে অনুপ্রাণিত করা হয় না। ইন এডিশন, এছাড়াও, দি ইংলিশ টেক্সট বুকস, ইংরেজি টেক্সট বই যেগুলো আছে সেগুলো নট রাইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক সেগুলো লেখা হয় না। দি ইংলিশ টেক্সট বুকস যেগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক লেখা হয় না। অল দিজ আর দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস, এগুলো সবগুলো হচ্ছে এক মৌলিক কারণ। অলদো দেয়ার আর মেনি আদার রিজনস, যদিও বা আরও অনেক কারণ রয়েছে, ফর হুইচ, যার জন্য স্টুডেন্টস ক্যান নট কাট এ গুড ফিগার ইন ইংলিশ ইন আওয়ার কান্ট্রি, ছাত্ররা আমাদের দেশে ইংরেজিতে ভালো করতে পারে না। এখানে আমরা মোটামুটি একটা ধারণা গ্রো করলাম, সেটা হচ্ছে যে এই প্যাসেজটা মূলত ইংরেজির উপর ভিত্তি করে, অর্থাৎ ছাত্ররা ইংরেজিতে কেন খারাপ করে, অনেকটা এরকমই, এবং তার কারণগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার সেগুলোকে এখন সঠিক বাক্য আকারে আমাদেরকে তুলতে হবে। সেই সঠিক বাক্য আকারে তুলতে গেলেই বা লিখতে গেলেই আমাদের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো সঠিকভাবে সেখানে প্রয়োগ দেখাতে হবে। এখন এই ভার্বগুলো মূলত নির্ভর করে, আমরা জানি ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বগুলো নির্ভর করে মূলত টেন্সের উপর নির্ভর, তাই বোঝা যাচ্ছে এই ভার্বগুলো সঠিকভাবে লিখতে গেলে আমাদেরকে কিসের প্রয়োজন হবে? টেন্সের প্রয়োজন হবে। আর একটা আছে নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড, এদেরকে নন ফাইনিট ভার্ব বলা হয়। এই নন ফাইনিট ভার্বগুলো এর এখানে ব্যবহার হবে, সেটাও আমরা দেখব। তো অ্যাট দ্য সেম টাইম ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব এর ব্যবহার থাকবে, ঠিক আছে। তো ফাইনিট হোক কিংবা নন ফাইনিট হোক, যে ভার্বই হোক, এই প্রতিটা ভার্বে আবার অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম দুটোই থাকে। এজন্য আমাদের একটু মনে রাখতে হবে ভার্ব বাক্যটি কখন অ্যাক্টিভ হচ্ছে, কখন প্যাসিভ হচ্ছে। একটা বাক্য কখন অ্যাক্টিভ হয় আর কখন প্যাসিভ হয়, একটু সামান্য দুটো কথা বলে নেই। কোনো বাক্যে সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকাতে হয়, সাবজেক্টের দিকে এবং ভার্বের দিকে তাকাতে হয়। সাবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে বাক্যটি হয় অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ডুই হয় তাহলে বাক্যটি হয় প্যাসিভ। ডুয়ার শব্দের অর্থ হচ্ছে যে কিছু করে, আর ডুই শব্দের অর্থ হচ্ছে যাকে কিছু করা হয়। তাহলে সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে করে তখন বুঝবো বাক্যটি অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে না করে বরং ওই সাবজেক্টকে কিছু করা হয় তখন হয় বাক্যটি প্যাসিভ। আমরা এখানে অনেকগুলো বাক্য দেখব, সম্ভবত প্যাসিভ ফর্মে হবে, আর এগুলো আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করলেই তোমরা ধারণা পেয়ে যাবে যে বাক্যটি কখন অ্যাক্টিভ হচ্ছে বা কখন প্যাসিভ হচ্ছে। তো প্রথম থেকে এখন আমরা একটু আবার আলোচনার দিকে যাই। There are many reasons for which many students in our country fail in English. আমাদের দেশে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কেন
খারাপ করে বা ব্যর্থ হয়, অকৃতকার্য হয়, এর পেছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, প্রথমত, ইংলিশ টু বি এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আমরা জানি টু বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। সো এখানে স্পষ্টতে হবে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা। এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ডলি, ইট থিঙ্ক দ্যাট, আমি বলেছি যে এই যে বাক্যগুলো দেবো আমরা, বাক্যগুলো হয় অ্যাক্টিভ ফর্মে থাকবে কিংবা প্যাসিভ ফর্মে থাকে। এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর থিঙ্ক হচ্ছে ভার্ব। সাবজেক্টটা ডুয়ার না ডুই? সাবজেক্ট যদি ডুয়ার মানে যদি ভার্বের কাজ এই সাবজেক্ট নিজেই করে তাহলে বুঝবো যে সাবজেক্টই ডুয়ার, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে। তাহলে ইট, ইহা, থিঙ্ক মানে মনে করা বা চিন্তা করা, এটা কি নিজেই মনে করে নাকি এই ইটকে কিছু করা হয়, অর্থাৎ এটা ডুই হবে কিনা? তাহলে আবার দেখি, ইট, থিঙ্ক, এটাকে কিছু মনে করা হয়, অর্থাৎ সাবজেক্টকে যখন কোনো কিছু, সাবজেক্টকেই ভার্ব দ্বারা কোনো কিছু করা হয় তখন এটা হবে ডুই, অর্থাৎ বাক্যটি হবে প্যাসিভ। তাহলে আমার মনে হয় এই বাক্যটা প্যাসিভ ফর্মের দিকেই যাচ্ছে। ইট থিঙ্ক, এটা মনে করা হয় যে, তাহলে এটা নিজে মনে করে না বরং এটাকেই মনে করা হয়, এই জন্য বাক্যটা হয়ে যাবে কি প্যাসিভ। দ্যাট ইংলিশ ইজ লার্ন বাই এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, একটা বিশেষ শ্রেণীর মানুষ দ্বারা এটা শেখা হবে। তো ইংলিশ ইজ এখানে লার্নিং হবে না লার্নড হবে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে থাকবে না প্যাসিভ ফর্মে থাকবে? এখানে ইংলিশ আবার ডুই, কারণ এই শেখার কাজটা ইংলিশ নিজে করতে পারে না বরং ইংলিশকেই শেখা হয়, অর্থাৎ ডুই, এই জন্য এটাও প্যাসিভে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন টেন্সের প্যাসিভ? এখন টেন্সগুলো সম্পর্কে অবশ্যই একটা ভালো ধারণা আমাদের আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে টেন্স, তাহলে সেকেন্ডলি দ্বিতীয়ত হচ্ছে এটা মনে করা হয় যে ইংরেজি একটা বিশেষ শ্রেণীর মানুষ কর্তৃক শেখা হবে বা শেখা হয়। তাহলে আমাদের দুটো সেন্সেই বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং দুটোই প্যাসিভ ফর্মে যাবে। তাহলে ইট ইজ থট দ্যাট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কীভাবে করতে হয়? সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট ইজ থট দ্যাট ইংলিশ ইজ, এখানেও প্যাসিভ ফর্মে যাবে যেহেতু ইংলিশটা ডুই। ইংলিশ ইজ লার্নড বাই এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, তাহলে বোঝা যাচ্ছে টেন্সটাকে প্রথমে ধরতে হবে, আমার ভাব ভাষাটা কোন দিকে যাচ্ছে, সেই টেন্স অনুপাতে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা ক্লিয়ার করতে হবে, সেই অনুপাতে লিখতে হবে। তাহলে দ্বিতীয়ত কি হলো? মনে করা হয় যে যে ইংরেজি শেখা হয় মূলত একটি বিশেষ শ্রেণীর মানুষ দ্বারা। লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ ইংরেজি শেখা, অলসো রিগার্ড, রিগার্ড মানে মনে করা, অ্যাজ মানে হিসেবে, এ শিয়ার ওয়েস্টেজ, শিয়ার শব্দের অর্থ হচ্ছে টোটাল, পুরোপুরি, ওয়েস্টেজ মানে হচ্ছে একটা অপচয় অফ টাইম। ইংরেজি শেখার বিষয়টাকে আরও মনে করা হয়, অলসো মানে আরও কি মনে করা হয়? যে এটা হচ্ছে একটা সময়ের পুরোপুরি অপচয়। তাহলে লার্নিং ইংলিশ নিজে মনে করে নাকি ইংরেজি শেখাটাকে মনে করা হয়? তাহলে মনে করা হয়, তাহলে বোঝা যাচ্ছে লার্নিং ইংলিশ সাবজেক্ট এবং এটা ডুই, কাজেই এটাও প্যাসিভে যাবে। কোন টেন্সের প্যাসিভ? বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। লার্নিং ইংলিশ ইজ অলসো রিগার্ডেড অ্যাজ এ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম, সময়ের পুরোপুরি অপচয় হিসাবে মনে করা হয় এই ইংরেজি শেখার বিষয়টা। কারণ ইট ডাজ নট বেয়ার এনি ইম্পর্টেন্স টু মেনি স্টুডেন্টস, কারণ অনেক ছাত্রের কাছেই এটা খুব একটা গুরুত্ব বহন করে না। কনসিকুয়েন্টলি, ফলে কি ঘটে? স্টুডেন্টস বিগিন, ছাত্ররা শুরু করে, কি শুরু করে? ক্র্যাম, ভাষা শেখা, এটাকে ক্র্যাম বলা হয়। কিংবা পরীক্ষার আগে তাড়াহুড়ো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এটাকে ক্র্যাম বলা হয়। তাহলে কি হচ্ছে? ফলে ছাত্ররা কি করে? বিগিন শুরু করে, ক্র্যাম ইংলিশ ইংরেজি শিখতে, এই ভাষাভাবে ইংরেজি শিখতে শুরু করে। তাহলে এইখানে আমাদের বিগিন শুরু করে, কি শুরু করে? বিগিনটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে, অবজেক্টগুলো সাধারণত নাউন বা প্রোনাউন হয়। তাহলে বিগিন এর পরে
ক্রামটাকে আমরা নাউনে পরিণত করলে তাহলে বিগিন নামক ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে ক্রামটাকে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে ক্রামের নাউন কিভাবে তৈরি করব? জিরান করলেই ওটা নাউন হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি স্টুডেন্টস বিগিন ক্র্যামিং ইংলিশ। ছাত্ররা ইংরেজি ভাষা শেখা শুরু করে। অথবা এটাকে এভাবেও বলা যায় স্টুডেন্টস বিগিন টু ক্রাম। এটাকে ইনফিনিটিভ হিসেবেও ব্যবহার করা যায়, কারণ ইনফিনিটিভগুলোও নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এটার অর্থ আমরা এভাবে পাচ্ছি, এবং এটার অ্যান্সার এভাবেও হতে পারে যে স্টুডেন্টস বিগিন ক্র্যামিং ইংলিশ অথবা স্টুডেন্টস বিগিন টু ক্রাম ইংলিশ। দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে গেটিং ইংলিশ বাই হার্ট, গেট বাই হার্ট মানে মুখস্থ করা, তারা মনে করে যে ইংরেজি মুখস্থ করা ইজ দ্য অনলি ওয়ে, এটাই হচ্ছে একমাত্র পথ, মুখস্থ করাটাই হচ্ছে একমাত্র পথ। কিসের পথ? অফ লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা শেখার একমাত্র পথ হচ্ছে যে ইংরেজি মুখস্থ করে ফেলতে হবে। তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমরা জানি সবসময় নাউন বসে। তাহলে না, লার্নের নাউন কি? লার্ন এর সঙ্গে যদি আইএনজি বা জিরান করা হয় তাহলে ওটা নাউনে পরিণত হয়। তাহলে গেটিং ইংলিশ বাই হার্ট ইজ দ্য অনলি ওয়ে অফ লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। বাট, কিন্তু, হ্যাভ দে বিন আর্নেস্ট, আর্নেস্ট শব্দের অর্থ হচ্ছে আন্তরিক, ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ব্যাপারে তারা বি মানে হওয়া, এখানে ভার্বের বি ভার্বের পাস্ট পার্টিসিপেল দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে সামনে কিছু একটা বিষয় আছে। তাহলে যদি তারা ইংরেজি শেখার ব্যাপারে আন্তরিক হতেন, অনেকটা ভাব এরকম আসতেছে, দে কুড লার্ন ইট ইজিলি, তাহলে তারা এটা খুব সহজেই শিখতে পারত। তো কিন্তু এখানে আমাদের একটা রুল আছে যে ইফযুক্ত ক্লোজ যদি পাস্ট পারফেক্ট হয়, পরবর্তী ক্লোজে সাবজেক্টের পরে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হয়। এবং ইফ যুক্ত ক্লোজ এ ইফকে ওমিট করে আমাদের যে পরবর্তী যে অক্সিলারি ভার্বটা থাকে, সেই অক্সিলারি ভার্বটাকে ইট এর রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। যেমন ইফ দে হ্যাড বিন আর্নেস্ট, এটাকে এভাবে বলা যাইতো, ইফ দে হ্যাড বিন আর্নেস্ট। ইফকে এখন উঠাই দিয়ে আমরা ওই হ্যাডটাকে সামনে নিয়ে আসতে পারি, হ্যাড দে বিন আর্নেস্ট। এটা একটা রুল আছে আমাদের, তোমরা দেখে নিবা, তাহলে স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমার মনে হয় এই রুলেই পড়বে। বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, যদি তারা ইংরেজি শেখার বিষয়ে আন্তরিক হতেন, দে কুড হ্যাভ লার্নড, তাহলে সাবজেক্টের পরে কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হয়। দে কুড হ্যাভ লার্নড ইট ইজিলি, তাহলে তারা এটা খুব সহজেই শিখতে পারত। মোরওভার, এছাড়াও, দে আর নট মোটিভেট প্রপারলি, মোটিভেট শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা। তাছাড়া দে আর নট মোটিভেটেড প্রপারলি, যথাযথভাবে তাদেরকে অনুপ্রাণিত করা হয় না। দে হচ্ছে সাবজেক্ট এবং মোটিভেট হচ্ছে ভার্ব। সাবজেক্ট ডুয়ার না ডুই, এখানে সাবজেক্টটা যদি মোটিভেট মানে হচ্ছে অনুপ্রাণিত, এই দে কি নিজেই অনুপ্রাণিত করে নাকি দেকেই অনুপ্রাণিত করা হয়? এখানে দেকেই অনুপ্রাণিত করা হচ্ছে, কাজেই ডুই। দে আর নট মোটিভেটেড প্রপারলি, এই জন্য এটা পেছাবে গেছে, তাদেরকে যথাযথভাবে অনুপ্রাণিত করা হয় না। তারা অনুপ্রাণিত করে না এটা না, তাদেরকেই করা হয় না, এই জন্য পেছাবে গেছে। ইন এডিশন, এছাড়াও, দি ইংলিশ টেক্সট বুকস, আমাদের স্কুল কলেজে যে ইংরেজি টেক্সট বইগুলো পড়ানো হয় সেগুলো নট রাইট অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের চাহিদা মাফিক সেগুলো লেখা হয় না। এখানেও ইংলিশ টেক্সট বুকস হচ্ছে ডুই এবং নট রাইট, এবং এই জন্য এটা পেসিভে চলে গেছে। ইংলিশ টেক্সট বুকস আর নট রিটেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দি লার্নার্স। অল দিজ আর দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস, এগুলো সবগুলোই হচ্ছে খুব মৌলিক কারণ। অলদো দেয়ার আর মেনি আদার রিজনস, যদিও আরও অনেকগুলো কারণ আছে। ফর হুইচ স্টুডেন্টস ক্যান নট কাট এ গুড ফিগার ইন ইংলিশ ইন আওয়ার কান্ট্রি, আর এই সমস্ত কারণে ছাত্ররা আমাদের দেশে ইংরেজিতে ভালো করতে পারে না।
সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদেরকে প্রথমেই প্যাসেজটা ভালো করে 2-3 বার 4 বার ভালো করে পড়ে নিতে হবে। তারপর একটা জেনারেল আইডিয়া আমাদের মনের মধ্যে গ্রো করাতে হবে। সেই জেনারেল আইডিয়াকে সামনে রেখে প্রতিটা বাক্য ভালো করে পড়তে হবে এবং সাবজেক্ট এর পার্সন নাম্বার, টেন্স এবং অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম এগুলোকে সবগুলোকে ব্রেনে রেখেই আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা করতে হবে। এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের পুরো বাক্য লেখার দরকার নেই। প্রশ্নের উত্তরগুলো শুধু যেটুক উত্তর হবে ছোটোখাটো, যেমন টু বি এখানে ইজ হবে, শুধু ইজটুকু লিখলেই হবে। যেমন ইট থট, ইট থিঙ্ক, ইট ইজ থট, ইজ থটটা লিখলেই হবে। ইংলিশ ইজ লার্নড, লার্নড শুধু লার্নডটুকু লিখলেই হবে। আমি আমি নিচে এই উত্তরটা কিভাবে করবা সেটার একটা মোটামুটি নমুনা দিয়েছি, প্লিজ সি ইট। অ্যান্সার এ আমরা দেখতে পাচ্ছি এ ইজ, বিতে ইজ থট, সিতে লার্নড, ডিতে ইজ রিগার্ডেড, ইতে টু ক্রাম অথবা ক্রামিং, এফতে লার্নিং, এইচতে হ্যাড, জিতে হ্যাড, এইচতে হ্যাভ লার্নড, আইতে motivated, jতে are not written. So this is how you are to write down the answers to the question. Dear students, এর মধ্য দিয়ে আমরা রাইট ফর্ম ভার্বস আজকে মোটামুটি শেষ করতে যাচ্ছি। তোমরা বাসায় প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করতে গিয়ে কোথাও সমস্যা ফিল করো তাহলে আমার সঙ্গে তোমরা কথা বলো। সেটা ফোনে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, কিংবা সরাসরিও হতে পারে। তোমরা আমাকে ফোন করেই শুধু বলবা যে স্যার এটা বুঝছি না, আমি সময় দেব, সেভাবে এসে তোমরা সেগুলো বুঝে নিতে পারবা। সো এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় ব্যাপকভাবে প্র্যাকটিস করা। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, স্টে ওয়েল এবং আমাদের নেক্সট ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ অল।